হ্যালো ফ্রেন্ড, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আগের দিন যে কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনার দ্বিতীয় পর্ব করেছিলাম, আজকে আমরা তৃতীয় পর্ব করব। তো চ্যানেলটিকে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করবে, কেমন? তো প্রথমে আমাদের আজকের যে কোশ্চেন আছে তা দেখো, যে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হয়? ঠিক আছে, এখানে আমাদের নাইট্রোজেনের যে পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর তা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা বলতে NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে আমরা কস্টিক সোডা বলবো। তো আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে সেই বিক্রিয়ার সমিত সমীকরণটা আমরা প্রথমে লিখে নেব, যে অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল টু SO4 আর হচ্ছে NaOH পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, অ্যামোনিয়া আর জল উৎপন্ন হয়। এবারে বিক্রিয়াটিকে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ব্যালেন্স করে নেব। ঠিক আছে, তাহলে ব্যালেন্স করার জন্য আমরা এখানে সোডিয়াম 2 আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তো নাইট্রোজেনের এখানে 2 আছে, তাই আমরা অ্যামোনিয়ার আগে 2 বসালাম। দেখবে পুরো রিয়েকশানটাই হচ্ছে আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই রিয়েকশান থেকে আমরা কি বুঝতে পারছি, যে 1 মোল পরিমাণ অ্যামোনিয়াম সালফেট কস্টিক সোডা দ্রবণে বিক্রিয়া ঘটিয়ে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। এবারে কথা হলো যে 1 মোল অ্যামোনিয়াম সালফেট বলতে কত যে গ্রাম হবে, 132 গ্রাম। আর অ্যামোনিয়া 2 মোল বলতে এখানে 34 গ্রাম। এটা কেমন করে এলো সেটা আমরা ক্যালকুলেশনটা করি। দেখো, এখানে অ্যামোনিয়াম সালফেটের আমরা তাদের যে আণবিক ওজন, তা আণবিক ওজন বের করলাম। এখানে যেহেতু হচ্ছে NH4 এর হোল 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করে আমাদের নাইট্রোজেন কত 14 আর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 4টা হাইড্রোজেনের জন্য 4, তাহলে যোগ করে টোটাল যেটা আসছে দেখো এখানে 18 আসছে। 18-এর সঙ্গে 2 গুণ করলে 36, আর এখানে সালফার হচ্ছে 32 আর O4 অর্থাৎ এখানে 16 গুণিত 4 হবে। তাহলে টোটালটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আসবে 132। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল অ্যামোনিয়াম সালফেট বলতে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। এরপর আমরা অ্যামোনিয়ার বের করব। দেখো, অ্যামোনিয়া NH4 NH3, ঠিক আছে, নাইট্রোজেনে হচ্ছে 14, তাহলে হাইড্রোজেনের 3টা হাইড্রোজেন থাকার জন্য কি হবে 1 × 3, তাহলে টোটাল হয়ে যাবে 17। তাহলে 1 মোল অ্যামোনিয়া বলতে এখানে 17 গ্রাম অ্যামোনিয়াকে বোঝায়। এবারে আমাদের বিক্রিয়ায় দেওয়া আছে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। ঠিক আছে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তাহলে 2 মোল অ্যামোনিয়ার পরিমাণ কত হবে 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে এবারে আমরা যদি ঐকিক নিয়ম করি তাহলে কিন্তু আমাদের উত্তর আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের বের করতে হবে অ্যামোনিয়াম সালফেট কত প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া দেখো 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট কতটা প্রয়োজন হচ্ছে 132 গ্রাম। তাহলে একে কত হবে সেটা বের করব, অবশ্যই কম হবে তাই ভাগ হয়েছে। এবারে 6.8 গ্রাম অ্যামোনিয়াতে কত অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে, অর্থাৎ 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে কত, আমাদের এখানে ক্যালকুলেশন যদি করি আমরা সেটা 26.4 গ্রাম হবে। তাহলে আমাদের যে উত্তর সেই উত্তরটা আমরা পেলাম 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট কত প্রয়োজন হচ্ছে 26.4 গ্রাম। দেখো, এর পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো। ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন ঘটেছে। এখানে ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর তা দেওয়া আছে, কার্বন অক্সিজেন দেওয়া আছে। এবারে আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুসারে বিক্রিয়ার যে সমিত সমীকরণ, সেই সমিত সমীকরণটা কী হবে, ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে বিজারিত হবে, বিয়োজন ঘটবে। বিয়োজন ঘটলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ার দেখো ব্যালেন্স করা আছে, তাই আমরা ব্যালেন্স করলাম না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে
থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান আমরা কি জানি, আমরা আগেও করে এসেছি, আরও একবার করে নিচ্ছি। দেখো যে ক্যালসিয়াম কার্বনেট তার যে আণবিক ভর তা 100 বেরিয়েছিল আগের বারেও, এবারেও 100। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান তা হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ক্লিয়ার? তাহলে সেই অনুযায়ী আমরা 1 মোল সমান কত হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবারে ক্যালসিয়াম অক্সাইড 1 মোল সমান কত হবে সেই ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখো ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এদের ক্যালকুলেশন যদি করি 40 আর হচ্ছে অক্সিজেনের 16 বসাই তাহলে 56, তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড সমান কত হবে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, সেইটাই আমাদের উৎপন্ন হয়েছে এখানে। তাহলে 1 মোল অর্থাৎ যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নে দেওয়া আছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে কত পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে আমরা লিখে দেব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে 56 গ্রাম আমাদের কি হবে ক্যালসিয়াম অক্সাইড পাই। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত হবে ঐকিক নিয়মে করলাম। আর 20 গ্রাম যেটা দেওয়া আছে প্রশ্নানুসারে, সেই প্রশ্নানুসারে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা কত পাবো, এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাই। তাহলে আমাদের উত্তরটা কি এলো যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমরা পাই। তাহলে আমাদের উত্তরটা এখানে হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আরও একবার বলছি, বুঝে নেবে। এখানে ঐকিক নিয়ম করতে হবে, আর হচ্ছে বিক্রিয়ার যে সমিত সমীকরণ সেই সমীকরণটাকে ব্যালেন্সিং করবে, করে দিয়ে তাদের আণবিক ভরকে গ্রাম আণবিক ভরে পরিণত করবে, করে দিয়ে ঐকিক নিয়ম করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে? পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিড এর শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। বিক্রিয়াটি আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবারে বলে দেওয়া আছে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম যে আয়রন পাইরাইটিস আমাদের প্রয়োজন। আয়রন পাইরাইটিসের সংকেত কি FeSO2। ঠিক আছে, এদের যে পারমাণবিক ভর তা কিন্তু দেওয়া আছে ইন্ডিভিজুয়াল আমাদের ক্যালকুলেশনের স্বার্থে। আমাদের এখানে যেহেতু যে রিঅ্যাকশানটা দেওয়া আছে তাদের সমিত যে বিক্রিয়ার সমীকরণ তাও কিন্তু ব্যালেন্সিং করে দেওয়া আছে। তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 4 মোল আয়রন পাইরাইটিস থেকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 8 মোল পরিমাণ সালফার ডাইঅক্সাইড আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আয়রন পাইরাইটিসের যে আণবিক ভরটা হচ্ছে 1 মোলে, সেই 1 মোলে বের করতে পারলে তাহলে আমরা 4 মোলে বের করে নিতে পারবো। ঠিক একই রকমভাবে সালফার ডাইঅক্সাইডের যে আণবিক ভর গ্রাম আণবিক ভর তা 1 মোলে কত হচ্ছে সেটা বের করলে আমরা 8 দিয়ে গুণ করলে তা পেয়ে যাব। ঠিক আছে, সেইটা ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। জিনিসগুলো লিখছি না বোর্ডে লিখলে অনেক টাইম যাবে, তাই হচ্ছে খাতায় করে দিচ্ছি যাতে তোমাদের অনেক কম সময়ে বেশি পরিমাণ তথ্য তোমরা জানতে পারো। সালফার ডাইঅক্সাইড SO2। ঠিক আছে, এখানে সালফার একটা আর হচ্ছে ও হচ্ছে দুটো, তাহলে সালফারের যে পারমাণবিক ভর তা হচ্ছে কত 32, আর হচ্ছে অক্সিজেনের হয়ে যাবে 16, তাহলে 16 দুগুণে কত 32, তাহলে 32 কত 64 হলো। তাহলে 1 মোল SO2 এর পরিমাণ কত হবে 64 গ্রাম। তাহলে 8 মোল SO2 এর পরিমাণ কত হবে, যে 8 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 512 গ্রাম হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক একই রকমভাবে আয়রন পাইরাইটিসের ক্ষেত্রেও ঠিক একই রকম FeS2, Fe আর হচ্ছে দুটো হচ্ছে S থাকবে, তাহলে Feর হচ্ছে 56 আর সালফারে 32, 2 দিয়ে গুণ করো তাহলে টোটাল হয়ে যাবে 120। তাহলে 1 মোল যে আয়রন পাইরাইটিস সমান হবে 120 গ্রাম পাইরাইটিস, আর 4 মোল আয়রন পাইরাইটিস সমান কত হয়ে যাবে, 4 দিয়ে গুণ করে দেবো আমরা, গুণ করে দিলে কত হবে 480 গ্রাম। ক্লিয়ার? সেই জিনিসটাই আমরা এখানে লিখে দিয়েছি। দেখো কি লিখেছি যে 8 মোল সালফার ডাইঅক্সাইড উৎপাদন করতে আয়রন পাইরাইটিস প্রয়োজন হয় 4 মোল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 8 মোল সালফার ডাইঅক্সাইড সমান কত 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে আয়রন পাইরাইটিস কত পরিমাণ প্রয়োজন হবে। তো 4 মোল আয়রন পাইরাইটিস সমান কত ছিল আমাদের 480 গ্রাম। তাহলে আমাদের উত্তর তো হয়েই গেল। এখানে আমাদের কোশ্চেনে যা দেওয়া ছিল 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে।
তাহলে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে আমাদের কত আয়রন পাইরাইটিস লাগছে? 480 গ্রাম পাইরাইটিস প্রয়োজন। তাহলে আমরা ক্যালকুলেশনটা করতে পারলাম, বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো একই রকম, কোনো সমস্যা নেই। তোমরা শুধু রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা ভালো করে রাখবে, করে নিলে আর তাদের গ্রাম আণবিক যে ভরের যে ক্যালকুলেশন সেটা যদি করতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা আর হবে না। দেখো পরের কোশ্চেনটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখো কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তো গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 দিয়ে দেওয়া আছে। তাহলে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে? এবারে বলি যে ধাতব কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা কি পাচ্ছিলাম? যদি ক্যালসিয়াম কার্বনেট, একটা ধাতব কার্বনেট, তাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল। তাহলে ধাতব কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ধাতব অক্সাইড একটা উৎপন্ন হবে আর হচ্ছে একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা বলে দিলাম, জাস্ট এখানে বলে দেওয়া নেই। তাহলে আমরা কি ক্যালকুলেশনটা করব? তাহলে ধাতব যে কার্বনেট 200 গ্রাম তাকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হচ্ছে আর গ্যাস উৎপন্ন হচ্ছে। উৎপন্ন গ্যাসীয় যে যৌগ, যে গ্যাসীয় যৌগটা উৎপন্ন হলো তার যে ভর, সেই ভরটা কত হবে? দেখো পূর্বের যে ভর ছিল আর হচ্ছে ধাতব অক্সাইডের যে ভর, সেই ভর দুটো বিয়োগ করলে কি হবে? গ্যাসের যে ভরটা পেয়ে যাব। জিনিসটা কি, যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ পরস্পর কি হবে? তাদের ভরের সমান হবে। অর্থাৎ এখানে ধাতব অক্সাইড আর গ্যাস এদের মধ্যে যে ভরের সমষ্টি সেটা হচ্ছে এই 200 সঙ্গে সমান হবে। তাহলে 200 সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা গ্যাসকে যদি, গ্যাসের যেটা ভর সেই ভরটা আমরা জানি না, তাহলে সেটা বের করতে হলে কি করতে হবে? ধাতব কার্বনেট থেকে আমরা ধাতব অক্সাইড বিয়োগ করে দেব, তার ভরের পরিমাণ বিয়োগ করলে 88 গ্রাম আমরা পেয়ে যাচ্ছি। তাহলে গ্যাসীয় যৌগের মোল যে সংখ্যা, সেই সংখ্যা কত হবে? দেখো আমাদের যে ভর, সেই ভরটা দেওয়া আছে, কত পরিমাণ গ্যাস উৎপন্ন হচ্ছে? 88 গ্রাম পরিমাণ গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে গ্যাসের ভরটা যত উৎপন্ন হয়েছে সেই ভরটা আমরা দিয়ে দিলাম। আর আণবিক গুরুত্ব অর্থাৎ আণবিক ভর আমাদের এখানে বসাতে হবে। এবারে আণবিক ভর বা আণবিক গুরুত্ব সেটা বাষ্প ঘনত্বের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আণবিক ভর বেরিয়ে যাবে। আমরা আণবিক ভর আর হচ্ছে বাষ্প ঘনত্বের যে সম্পর্ক সেটা আমরা জেনে এসেছি যে আণবিক ভর সমান হচ্ছে 2 গুণিত বাষ্প ঘনত্ব, অর্থাৎ বাষ্প ঘনত্বের ডবলকে আমরা বলবো আণবিক ভর। তাহলে আণবিক ভর সমান আমরা কি বের করতে পারি? 2 গুণিত বাষ্প ঘনত্ব। আর এখানে বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? 22 দেওয়া আছে। তাহলে 22 যদি বাষ্প ঘনত্ব আমরা বসিয়ে দিই, 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আণবিক ভরটা পেয়ে যাব 44। তাহলে আণবিক ভর 44 যদি পেয়ে যাই তাহলে আণবিক ভর যদি যে মানটা, সেই মানটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কাটাকাটি করলে কত আসবে? 2 আসবে। তাহলে মোল সংখ্যা আমরা গ্যাসীয় যৌগের যে মোল সংখ্যা সেটা আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে আমরা উত্তরটা কি লিখে দিব? যে গ্যাসীয় যৌগের মোল সংখ্যা হবে 2 মোল। ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা দেখো যে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা যে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণ উৎপন্ন হবে? সেই পরিমাণটা কিন্তু আমাদের কি করতে হবে? সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করতে হলে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে এই সেলের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে? এখানে আমাদের বলতে চেয়েছে যে 24 গ্রাম যে কার্বনকে যদি আমরা অক্সিজেনের সঙ্গে পোড়াই তাহলে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এইটা একটা বিক্রিয়া। তাহলে প্রথম যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার সমীকরণটা হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন, পরস্পর বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তো কার্বন সাধারণত অবস্থাতে কি হয়? অক্সিজেনের উপস্থিতিতে জ্বলতে শুরু করবে, জ্বলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। তো এই বিক্রিয়া থেকে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেইটা আমাদের বের করতে হবে। কারণ কি? কারণ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হবে বিক্রিয়া থেকে, সেই যে কার্বনের যে 24 গ্রাম কার্বনকে আমরা পুড়ালে আমাদের হচ্ছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পেলাম, সেই কার্বন ডাইঅক্সাইড, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যদি আমরা তৈরি করতে চাই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এই সেলের বিক্রিয়া ঘটিয়ে, সেই পরিমাণটা কতটা হবে ক্যালসিয়াম কার্বনেট লাগবে সেইটা আমাদের বের করতে হবে।
তো প্রথম যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার সমিত সমীকরণটা আমরা করলাম, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 12 গ্রাম অর্থাৎ 1 মোল কার্বন বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে 1 মোল। তাহলে 1 মোল কার্বন বলতে কি 12 গ্রাম, ঠিক আছে, গ্রাম আণবিক ভর যেটা 12 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44, তাহলে গ্রাম আণবিক ভর কত হবে 44 গ্রাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 12 গ্রাম কার্বন বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে, করে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন করছে 44 গ্রাম। আর আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে যে 24 গ্রাম কার্বনকে আমরা উত্তপ্ত করব অক্সিজেনের সাথে। তাহলে 24 গ্রামে কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব যে 12 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে উত্তপ্ত যদি করি তাহলে আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবারে ঐকিক নিয়ম করব, এটা বাচ্চাদের জিনিস, এটা নতুন কিছু বলার কিছু না। 1 গ্রামে কত হবে আর 24 গ্রামে কত হবে। তাহলে 24 গ্রামে আমরা দেখলাম যদি ক্যালকুলেশন করি তাহলে 12 দুগুণে 24, তাহলে কি 44 গুণিত 2, তাহলে কত আসবে এখানে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা বলতে পারি যে 24 গ্রাম কার্বনকে যদি আমরা অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার আমরা ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়ায় উৎপন্ন করতে চাই এই একই পরিমাণের 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য, ঠিক আছে। সেই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট কত লাগবে সেইটা আমাদের জানতে হবে, ওকে। তো আমরা দ্বিতীয় বিক্রিয়াটি দেখে নেব। দেখো দ্বিতীয় বিক্রিয়াতে কী বলা হয়েছে যে দ্বিতীয় বিক্রিয়ার যে সমিত সমীকরণ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ক্যালসিয়াম যে ক্লোরাইড আর হচ্ছে জল আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা বিক্রিয়াটাকে কি করব ব্যালেন্স করে দেব, তাই তো। ব্যালেন্স করলে কি হয়, ব্যালেন্স করলে আমাদের প্রকৃতপক্ষে কত মোলের সাথে বিক্রিয়া করছে বা কত মোল বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে HCl এর সাথে, 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের যে গ্রাম আণবিক ভর বা আমরা যদি যে আণবিক ভরটা বের করি তাহলে কি আমরা 100 পাচ্ছিলাম, ঠিক আছে। তাকে গ্রাম আণবিক ভর করলে আমরা গ্রামে পেয়ে গেলাম। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান কত হবে 100 গ্রাম, ঠিক আছে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া করছে, করে গিয়ে 1 মোল অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে আমাদের যেটা আমরা বেরিয়েছে আগে সেটা 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আর আমাদের এইখানে যে বিক্রিয়ার সমীকরণ থেকে পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 100 গ্রাম, আর আমাদের কি দেওয়া ছিল 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে হবে। তাহলে একে কত আর 88 গ্রামে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট কত লাগবে, আমরা যদি এটা কাটাকাটি করি এটা কত পাবো 200 গ্রাম। দেখো না এখানে 88 বলতে কি 2 গুণিত 44, তাহলে 44 গ্রামের জন্য যদি 100 গ্রাম হয় তাহলে 88 গ্রামের যে দ্বিগুণ হবে 200 হবে। তাহলে আমরা কি বলতে পারি 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl বিক্রিয়া ঘটাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য কি হচ্ছে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, ওকে। এর পরের কোশ্চেনটা দেখো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর কি বলেছে দ্বিতীয়ত কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। তাহলে আমরা যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জেনে যাই সেটাকে আমরা মোল সংখ্যায় পরিণত করব। মোল সংখ্যায় পরিণত হয়ে গেলে আমরা তার অণুর সংখ্যাটা বের করতে পারবো, তাই তো। তো প্রথমেই বিক্রিয়ার যে সমিত সমীকরণ যেটা আমাদের বিক্রিয়া দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট আর অতিরিক্ত লঘু সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করে কি উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আগের মতো বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কেমন। বারবার প্র্যাকটিস করলে পড়ার টেবিলের সামনে এটা লিখে চিটিয়ে রাখবে যাতে বারবার চোখে পড়ে, কেমন।
তো তোমাদের যে পিডিএফ দেওয়া আছে ডিসক্রিপশন লিঙ্কে, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নেবে, কেমন। তো এইখান থেকে আমরা ব্যালেন্সিং করে যেটা পেলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাবো এই সেলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর এই সেলের বিক্রিয়ায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা বিক্রিয়া ঘটাই এই সেলের সাথে, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা আমরা কি করব, ঐকিক নিয়মে করলাম। করে দিলে দেখো এখানে কাটাকাটি হয়ে গিয়ে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কত হলো, 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এবারে 4.4 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল, কিন্তু আমাদের দ্বিতীয় যে কোশ্চেন সেটা কি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে, অণুর সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা আমরা যেটা ক্লাস 9-এ পড়ে এসেছি, 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত হয়, এন সংখ্যক। এন বলতে এখানে কি, অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে? তাহলে 44 গ্রাম, 1 মোল বলতে কি 44 গ্রাম, ঠিক আছে, গ্রাম আণবিক ভরকে বোঝাবে। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত হচ্ছে, এন সংখ্যক। তাহলে একে কত আর হচ্ছে 4.4 গ্রামে কত। কারণ কি এখানে 4.4 কেন করেছি, কারণ আমাদের উত্তরটা এসেছে কি 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে কতটা আমাদের অণুর সংখ্যা থাকবে সেইটা আমরা বের করব, সেখান থেকে ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করলে দেখবে কি হবে, নিচে 10 থাকবে, ফলে 10 থাকলে দেখো একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ 10⁻22 হয়ে যাবে। তো এই পরিমাণ আমাদের অণুর সংখ্যা হচ্ছে উৎপন্ন হবে। ঠিক আছে? ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হয়। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আর 22.0 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 9 গ্রাম জল অর্থাৎ H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে। আমাদের কোশ্চেনে সব কিছু দেওয়া আছে, শুধু উল্টে একটু ভাবতে বলেছে, আর কিছু না। এখানে অঙ্কটা করলেই বুঝতে পারবে সোজা খুব। প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। এখানে আমাদের H এর যে পারমাণবিক ভর তা 1 দেওয়া আছে, আর ক্লোরিনের 35.5, যেটা আমরা জানি। তো বিক্রিয়ার সমিত সমীকরণ আবার সেই বিক্রিয়া, একই রকম পরিচিত বিক্রিয়া, তাই তোমাদের বারবার রিপিট হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট 2 মোল HCl বিক্রিয়া করবে, করে গিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড 1 মোল আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জল 1 মোল উৎপন্ন হবে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেটের যে 1 মোলে গ্রাম আণবিক যে ভর পরিমাণ থাকে, তার ভরটা কত 1 মোলের হচ্ছে তোমার 100। ঠিক আছে? আর 2 মোল HCl এর ভর কত হবে, 1 মোলের যদি 36.5 হয় তাহলে 2 মোলের কত গুণ হয়ে যাবে। গুণ হলে কি হয়, গুণ হলে কি হবে, এটার মান হয়ে যাবে তোমার 2 5 10 হাতে 1, 2 7 14, 2 6 12, 12 13, 3 হাতে রইলে 1, 2 6 73.0 হবে। ঠিক আছে? এবারে ক্যালসিয়াম ক্লোরাইড তার যে মান সেটা হচ্ছে 111। কিভাবে হলো, এখানে ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 40 আর ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে 35.5 গুণিত 2 মানে 70। 70 আর 40 কত হবে, এই 71 প্লাস 40 কত হবে 111। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম আর জল হচ্ছে 18 গ্রাম। এবারে আমরা দেখব এখানে যে পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ কত 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আর এখানে আমাদের বেরিয়েছে কত 100 গ্রাম। তাহলে এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে টোটালটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সেই টোটালটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 50, আর এইগুলোকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, সব কটা কেটে 2 2 কেটে দিয়ে 36.5 HCl হবে, আর ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 55.5 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড 22 গ্রাম, আর জল হচ্ছে 9 গ্রাম।
ঠিক আছে। তাহলে এবারে আমরা যে জিনিসটা বের করতে চাইছি যে HCl এর পরিমাণটা কত হচ্ছে, দেখো 50 গ্রাম যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের উৎপন্ন হবে কি 55.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 55.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 22 গ্রাম উৎপন্ন হওয়ার কথা ছিল, সেই 22 গ্রাম আমাদের উৎপন্ন হলো, কারণ আমাদের কোশ্চেনেই বলে দিয়েছিল 22 গ্রাম, আর 9 গ্রাম হচ্ছে জল, 9 গ্রাম জল উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে HCl কত পরিমাণ প্রয়োজন হবে, 36.5 গ্রাম HCl প্রয়োজন হবে। সেই জিনিসটাই আমরা বের করলাম যে 36 গ্রাম HCl প্রয়োজন হবে। ব্যাস, কোনো কিছু নয়, এখানে শুধু জাস্ট 2 দিয়ে ভাগ করার অপেক্ষায় ছিল। ঠিক আছে, এবারে যে পরিমাণ HClটা উৎপন্ন হলো তার মোল সংখ্যাটা কত, সেই মোল সংখ্যা বের করতে হলে কি করতে হবে, যে পরিমাণটা দেওয়া আছে সেই পরিমাণটা গিভেন, অর্থাৎ যেটা দেওয়া যে ভর, সেই ভরটাকে আমরা যদি তার আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাই। তো সেই HCl এর আণবিক ভর 36.5, তাহলে কি হবে, আমাদের এখানে কাটাকাটি হয়ে 1 মোল আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে 1 মোল HCl বিক্রিয়া করেছে এখানে। ক্লিয়ার? দেখো এর পরে কোশ্চেনটা কি আছে, দেখো খোলা পাত্রে যদি আমরা 5 গ্রাম পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে যদি উত্তপ্ত করি শতকরা হিসেবে কত ভরের পরিবর্তন হবে। এটা একটু অন্য ধরনের কোশ্চেন, তোমাদের হয়তো কঠিন লাগবে, জিনিসটা কিছুই না, ভালো করে মন দিয়ে বুঝো। যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 দেওয়া আছে, বিক্রিয়ার সমিত সমীকরণটা কি, ক্যালসিয়াম কার্বনেট যখন বিয়োজিত হয় তাপ দ্বারা তখন ক্যালসিয়াম অক্সাইড আর কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে 1 মোল পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থেকে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এদের যে 1 মোলের যে ভর সেটা কত, ক্যালসিয়াম কার্বনেটের 100, এটা বারবার আমরা করছি, আর ক্যালসিয়াম অক্সাইডের 56, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের হয়ে যাবে 44 গ্রাম। তাহলে খোলা পাত্রে যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি তাহলে খোলা পাত্র অর্থাৎ মুখটা খোলা আছে, তাহলে উৎপন্ন যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড তা কি বায়ুর সঙ্গে মিলিয়ে যাবে, বলে পাত্রে আর থাকবে না। পাত্রে যদি না থাকে তাহলে কি ওই অংশটা কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে, কারণ কি পাত্রে আমার থাকছে না। তাহলে কি সেটা যদি বায়ুর সঙ্গে মিলিয়ে যায় মহাশূন্যে, এই শূন্যে যদি চলে যায়, বেরিয়ে যায় বায়ুর সাথে, তাহলে ওই যে পরিমাণ ভর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল সেটা কি মাইনাস হবে, মাইনাস হবে। তো সেই জন্যই কি বিক্রিয়ার যে পূর্বের যে ভর সেই ভর আর বিক্রিয়াজাত যে পদার্থ উৎপন্ন হলো তার ভর দুটো সমান হয়, এটা ভরের নিত্যতা সূত্র থেকে আমরা পাই, তাই তো। সেটা কি বদ্ধ পাত্রের মধ্যে, কিন্তু খোলা পাত্র করে দিয়ে মানে কি গ্যাস উৎপন্ন হলে তা বেরিয়ে যাবে, আর গ্যাস উৎপন্ন হলে যদি বেরিয়ে যায় তাহলে সেই পরিমাণ ভরের কি হবে, ঘাটতি হবে, সেইটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার পূর্বে যে পরিমাণ ভর ছিল তার যে ভরের যে পরিবর্তন, পরের যে পরিবর্তন অর্থাৎ পূর্বের আর পরের যে ভরের পার্থক্য সেটা কত হবে, এই দুটোর মধ্যে পার্থক্য করলে কি হবে, 44 গ্রাম, তাই না। 44 গ্রামই তো উবে যাচ্ছে, তাহলে 44 গ্রাম। তাহলে আমাদের এখানে বের করতে হবে শতকরা কত, তাহলে 100 গ্রাম ভরের পরিবর্তন হয় কত, 44 গ্রাম। 100 গ্রামের পরিবর্তন কত হচ্ছে, 44 গ্রামের ঘাটতি করতেছ, 44 গ্রামের ঘাটতি। তাহলে 1-এ কত আর 5 গ্রামে কত ঘাটতি হবে, তাহলে 5 গ্রামে কত, 2.2 গ্রাম। তাহলে এই 2.2 গ্রামকে যদি আমরা 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে শতকরার পরিবর্তন কত হচ্ছে, 2.2 গ্রাম। তাহলে একে শতাংশ করতে হলে কী হতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, করলে আমাদের কী পাবো, 44% পাচ্ছি। তাহলে আমাদের আলটিমেট কী পেলাম, 44% কী হবে, পরিবর্তন হবে। বোঝা যাচ্ছে তো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো বাণিজ্যিক জিঙ্কে অর্থাৎ যে সমস্ত বিক্রিযোগ্য যে জিঙ্ক, সেই জিঙ্কে 35% অশুদ্ধি আছে, মানে 100 ভাগ যদি বাণিজ্যিক জিঙ্ক হয় তার তোমার 35% কি অশুদ্ধ আছে, অন্য কিছু মেশানো আছে। তাহলে কত অংশ জিঙ্ক শুদ্ধ আছে, 65, 100 - 35, ঠিক আছে। তাহলে এর রূপ 50 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত H2SO4 লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে,
তো এখানে যেহেতু বলে দেওয়া আছে অশুদ্ধি আছে, তাহলে শুদ্ধ জিঙ্কের পরিমাণটা কত, এই 50 গ্রামের শুদ্ধ জিঙ্ক কত থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে শুদ্ধ জিঙ্কের পরিমাণ আগে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 100 ভাগ যদি বাণিজ্যিক জিঙ্ক হয় আর তাতে অশুদ্ধি 35 যদি থাকে, তাহলে শুষ্ক জিঙ্কের পরিমাণ কত হবে, 65% বা 65%। ঠিক আছে, তাহলে 50 গ্রাম জিঙ্কের মধ্যে শুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে, এই যে 65%, অর্থাৎ 100-র মধ্যে বিশুদ্ধ কত আছে, 65। তাহলে একে কত আছে, 65/100, আর 50-এ কত আছে, গুণ করে দেবো। তাহলে করলে এটা কি আসছে, 32.5 গ্রাম কি বিশুদ্ধ জিঙ্ক আসছে, অর্থাৎ পিওর জিঙ্ক আসছে। এবারে সেই জিঙ্ক থেকেই হচ্ছে H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করে কত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে বিক্রিয়া যে সমিত সমীকরণ, জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটবে করে কি জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো বারবার বলছি, তোমরা একটা কোনো আর্ট পেপারে লিখে হচ্ছে টেবিলের সামনে রাখবে, যাতে চোখে বারবার পড়ে, তাতে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া বা মনে থাকা অনেকটা সুবিধা হবে। যাই হোক, জিঙ্কের যে পারমাণবিক ভর তার দেওয়া আছে কত, এই আণবিক ভর দেওয়া আছে কত, 65.4 গ্রাম। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমরা 1 মোল হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। তাহলে 1 মোল হাইড্রোজেন বলতে কি 2 গ্রাম, 2 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি 65.4 গ্রাম জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া করে 2 গ্রাম H2SO4 এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাই তো। তাহলে একে কত, আর আমাদের বিশুদ্ধ যে জিঙ্ক ছিল 32.5, সেই জিঙ্কে কত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এটা ক্যালকুলেশন করবে, দেখবে 0.993 আসবে অ্যাপ্রক্স, যেটাকে আমরা 1 গ্রাম ধরে নেব। ক্লিয়ার? আবার অবশ্যই কেউ আবার পাকামি করে শূন্য করে দেবে না, এটা কিন্তু শূন্য করে দেওয়ার প্রবণতা অনেকের বেশি আছে, শূন্য করতে যাবে না। এটা হচ্ছে অ্যাপ্রক্স, যদি আসন্ন মান দেখি, যেহেতু 0.9 আছে, তাহলে কী হবে, অ্যাপ্রক্স 1 হয় না। তাহলে 35% যে অশুদ্ধি মিশ্রিত 35% অশুদ্ধি মিশ্রিত 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত এই লঘু H2SO4-এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে 1 গ্রাম পরিমাণ হাইড্রোজেন গ্যাস আমরা পাবো। ক্লিয়ার? এরপর তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, যেটা তোমরা হচ্ছে করে নিয়ে আসবে। ভালো করে হোমওয়ার্কটা দেখো, যে STP-তে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় কলিচুনের সঙ্গে মিশিয়ে করতে হবে, এইটা তোমাদের করে নিয়ে আসতে হবে। যদি না পারো, ডিসক্রিপশন বক্সে যাবে, যে সেখানে হচ্ছে তোমাদের PDF লিঙ্ক দেওয়া আছে, PDF লিঙ্কে কোশ্চেনগুলোর উত্তর করে দেওয়া আছে। যে সমস্ত 20খানা কোশ্চেন তোমাদের করে দেওয়া হলো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইগুলো তোমরা মাধ্যমিকের ক্ষেত্রে করলে অনেকখানি উপকৃত হবে, অনেক ক্ষেত্রে তোমরা কমন পেতে পারো। যাই হোক, কথা না বাড়িয়ে তোমরা তাড়াতাড়ি, যদি ভালো লাগে লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে, মন দিয়ে পড়বে। আবার নতুন ভিডিও নিয়ে পরের বারে আবার হাজির হব। থ্যাংক ইউ।